আসসালামু আলাইকুম। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বুদ্ধিতার কারণে, অপরিপক্কতার কারণে ডক্টর ইউনূস সরকার, এটুকু বলা যেতে পারে, আবারও ভারতের কাছ থেকে মাঝারি ধরনের একটা ধাক্কা খেতে যাচ্ছে। কেন? কারণটি হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে ভারতকে উদ্দেশ্য করে, যেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা প্রতিবেশী ভারতে আশ্রয় নিয়েছে, সেখানে তারা দলীয় রাজনৈতিক কার্যালয় স্থাপন করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ও কার্যক্রম ভারতে বন্ধের জন্য বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে। এই বিবৃতিটি কোন যৌক্তিকতার জায়গা থেকে দেয়া হলো? এটি রীতিমতো ডক্টর ইউনূস সরকারের জন্য হাস্যকর এবং যথেষ্ট পরিমাণ বিব্রতকর অবস্থার মতো। কেন এই বিবৃতিটি দেওয়া হলো? গত 8 আগস্ট বিবিসি বাংলাতে একটি রিপোর্ট বেরিয়েছে, আপনারা অনেকেই দেখেছেন। একটু ছোট করে বলি, কলকাতা লাগোয়া উপনগরীতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স, রাত দিন লাখ লাখ মানুষের ভিড় সেখানে। ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না। এদের অনেকেই মাত্র 1 বছর আগেও বাংলাদেশের সব থেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যম স্তরের নেতা। তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে, সেখানেই দলীয় দফতর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন এই রিপোর্টটি বিবিসিতে আসার পরে আমাদের দেশীয় গণমাধ্যমগুলোতে নানান ধরনের হইচই পড়ে গেল। তারাও এটিকে কেন্দ্র করে স্টোরি করলো এবং সরকারের কর্তা ব্যক্তিদের কাছে প্রশ্ন রাখা হলো যে সরকার এখন কি করতে চাচ্ছে। ভারতে বসে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে রীতিমতো দলীয় অফিস খুলে। তো আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম বললেন যে আমরা পর্যবেক্ষণে রাখছি, বিষয়টা আমরা দেখছি। সেই পর্যবেক্ষণের জায়গা থেকেই কি শুধুমাত্র এই বিবৃতিটি দেওয়া হলো? কি প্রয়োজন ছিল এর? এবং কোথায় সরকারের জন্য ধাক্কা আসবে সেটা একটু বলছি। এবং বিবৃতিতে কি বলা হলো যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা ভারতের মাটিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করছে। তারা দিল্লি এবং কলকাতায় পার্টি অফিস খুলেছে এবং এই ঘটনাগুলো বাংলাদেশ ভারত দুই দেশের সম্পর্কে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আঘাত হানতে পারে। কলকাতা এবং দিল্লিতে এ ধরনের পার্টি অফিস বন্ধ করা সহ আওয়ামী লীগের বাংলাদেশ বিরোধী সব ধরনের কর্মকাণ্ড বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ জানানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে, সরকার কি নিশ্চিত হয়েছে কলকাতা এবং দিল্লিতে আওয়ামী লীগ দলীয় দফতর খুলে, দলীয় অফিস খুলে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে? সেখানে কোনো সাইনবোর্ড আছে যেটি প্রমাণ হিসেবে সরকার ভারত সরকারকে দেখাতে পারে? যারা লুকিয়ে আছেন, পালিয়ে আছেন বা অবৈধভাবে ভারতে অবস্থান করছেন, তারা তো একসাথে হবেনি, এটি খুব স্বাভাবিক বিষয়। কিন্তু যেই বিবৃতিটি দেয়া হলো তার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলবে? শ্রী রণধীর জয়সওয়াল চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। তারা নিশ্চিতভাবে বলবেই যে এ ধরনের কোনো বিষয় আমাদের জানা নেই। কি প্রমাণ উপস্থাপন করবে তার পাল্টা জায়গা থেকে বাংলাদেশ সরকার? বিবিসি একটি রিপোর্ট প্রকাশ করলো আর সাথে সাথে সেটিকে নিয়ে এই বিবৃতি দিতে হবে? আগেই বললাম যে তারা তো বৈঠক করতেই পারে, করতে পারে মানে করছে আমরা নিশ্চিত। কিন্তু একটা কূটনৈতিক ভাষা তো থাকবে, আইনগত ভিত্তি তো থাকবে একটা অনুরোধ জানানোর সময় আরেকটা দেশকে। এখন ধরে নিলাম যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই প্রত্যর্পণ চুক্তিও তো ভারত মানছে না। হ্যাঁ, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রেও তারা সেটি মানছে না। সেখানেও তো ক্লজ রয়েছে, যদি ওই রাষ্ট্র মনে করে, যে রাষ্ট্রে সংশ্লিষ্ট ব্যক্তি আশ্রয় নিচ্ছেন, সেই রাষ্ট্র যদি মনে করে ওই ব্যক্তির নিজ রাষ্ট্র তার ক্ষেত্রে অন্যায় আচরণ করছেন বা বিচারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাহলে কিন্তু তারা ফেরত দিবে না। কোথা থেকে আমরা তাদেরকে আটকাবো? এবং এর বাইরে যে অভিযোগগুলো উঠছে সেগুলো তো ভাষা। এখন এই বিষয়েও যারা পালিয়ে আছেন বা ভারতে অবস্থান করছেন,
পররাষ্ট্র মন্ত্রণালয় তো একাধিকবার বলেছে যে এগুলো আমাদের নিজস্ব বিষয়, আমরা দেখব। আমি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলছি। শেখ হাসিনাকে যে ফেরত চাওয়া হয়েছে, ফেরত চেয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, তার কোনো রেসপন্স, মানে পজিটিভ রেসপন্স আসছে? ভারত সরকার তো বলছে বারবার যেটি আমাদের নিজস্ব বিষয়। এবং শেখ হাসিনা যে কথাবার্তা বলছেন, বিভিন্ন গ্রুপ কলে তিনি অ্যাটেন্ড করছেন, নানান ধরনের অডিও রেকর্ড তার বেরোচ্ছে, সেসবের ক্ষেত্রে থেকেও, মানে সেসব জায়গা থেকেও তো থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে নরেন্দ্র মোদীকে আমাদের প্রধান উপদেষ্টা অনুরোধ জানিয়েছিলেন যে তার কথাবার্তা বন্ধ করতে। নরেন্দ্র মোদী কি বলেছিলেন? যে এই ইনফরমেশন টেকনোলজি যুগে তিনি পারেন না, বা ভারতের এই ধরনের কোনো নীতি নেই কারোর মুখ বন্ধ করে রাখার, মুখের ওপর বলে দিয়েছিলেন। সেই বিষয়টি আবার প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম তিনি বাংলাদেশে কি বললেন গণমাধ্যমকে, এবং একই সঙ্গে তার ফেসবুকে লেখালেখি করলেন। নরেন্দ্র মোদী বিশাল গুরুত্ব দিয়েছেন, তিনি বিষয়টি দেখছেন। তার এই বক্তব্যের পরে আবার পাল্টা বিপরীত প্রতিক্রিয়া দেখা দিল ভারতের বিভিন্ন গণমাধ্যমে, সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্স দিয়ে, যে নরেন্দ্র মোদী একেবারেই সে ধরনের কোনো কথা বলেননি, আমি দেখছি, আমি গুরুত্ব দিচ্ছি। বিষয় হচ্ছে যে বঙ্গবন্ধুর বাড়িটি তো আর 32 নম্বরে নেই, সেখানে শোক জানানো যাবে না, শোক জানানোতে ভয়, কি না কি হয়ে ওঠে। আবার আওয়ামী লীগের দলীয় অফিস থাকুক বা না থাকুক, সাইনবোর্ড থাকুক আর না থাকুক, তারা চুপচাপ বসে থাকবে, এটি কল্পনা করা যায়? আচ্ছা, ধরে নিলাম যে আওয়ামী লীগ এটি করছে, আবারও সেই প্রশ্ন করি, কোন জায়গা থেকে এই প্রশ্নটি করবে? কেন এই প্রশ্নটি আমি আবারও করলাম? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে বছরের পর বছর লন্ডনে বসে তিনি সরাসরি ভিডিও কনফারেন্সে দলীয় সভাগুলোতে অংশ নিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, সেখান থেকে তিনি দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। আওয়ামী লীগ সরকার 15.5 বছরের মধ্যে যুক্তরাজ্যের হাই কমিশনে কিংবা যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ধরনের কোনো চিঠি ইস্যু করেছে যে আপনার ওইখানে বসে, মানে আপনার দেশে বসে কেন তারেক রহমান একজন পলাতক আসামি হওয়া সত্ত্বেও এদেশের তার দল পরিচালনা করছে, কেন ভিডিও কনফারেন্সে অংশ নিচ্ছে? আওয়ামী লীগ ইচ্ছে করে পারতো না, এটা তো কোনো বিষয় ছিল না। কিন্তু আমি মনে করিয়ে দিচ্ছি যে মিনিমাম একটা নৈতিক ভিত্তিতে থাকবে, একটা কূটনৈতিক সুলভ আচরণের মধ্যে দিয়ে এগুলো তো করতে হবে। আমাদের সরকার সেটি করে ফেললো তার বাহবা নেওয়ার জন্য। গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, বা তার যে কিংস পার্টি, সরকারের কিংস পার্টি এনসিপিকে দেখানোর জন্য, মুখ রক্ষার জন্য। মুখ রক্ষা করতে গিয়ে এখন যে মৃদু একটা ধাক্কা আসবে ভারতের পক্ষ থেকে, কি প্রতিক্রিয়া আসবে আমি আগে থেকেই বলে দিলাম, চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে তারা কি বলবে। এখন ধাক্কা খেতে খেতে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সেটি হজম শক্তি বেড়ে যায়, তাহলে কিছু বলার নাই, কিন্তু আমাদের জন্য তো বিব্রতকর। সবকিছু হজপজ লাগিয়ে দিচ্ছে এবং নানান ধরনের ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে। অনেকে বলেন সেটি টর্নেডো আকারে আসবে, নাকি সুনামি আকারে আসবে, নাকি সাইক্লোন আকারে আসবে, আমরা জানি না। তবে অনেক কিছু শোনা যাচ্ছে, তারই বোধহয় সিমটম এগুলো, যে হজপজ বাঁধিয়ে দেওয়া। কি করবে, কি কর্তব্য বিমূঢ় হয়ে ওঠা। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, দেশে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে ভীষণ বিপদে আছে বর্তমান সরকার। বলা যায় ভীষণ অস্থিরতার মধ্যে রয়েছে এই সরকার, মানে অন্তর্বর্তী সরকার, যাদেরকে এখন বলা হচ্ছে জামাত সমর্থিত অন্তর্বর্তী সরকার। আপনারা জানেন যে সম্প্রতি একটি খবর বেরিয়েছে, আওয়ামী লীগ ভারতের কলকাতায় একটি পার্টি অফিস নিয়েছে এবং তারা সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করছে। এটি নিয়ে আসলে সরকারের চান্দি গরম, অর্থাৎ মাথা গরম হয়ে আছে। ইতিপূর্বে প্রফেসর ইউনূস এবং তার সরকারের তরফ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এবং যথাযথ চ্যানেলে, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের চ্যানেলে অনুরোধ জানানো হয়েছিল ভারতে অবস্থানরত শেখ হাসিনা যেন অনলাইনে বা অন্য কোনো মাধ্যমে কথা না বলেন, তার দলের নেতা কর্মীদের যেন তিনি উস্কানি না দেন, কারণ এতে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায়। এটি সরকারের জন্য খুবই বিব্রতকর এবং তিনি সেখানে থাকলেও তাতে প্রফেসর ইউনূসের কোনো আপত্তি নেই, এমন কথা তিনি বলেছেন। কিন্তু আমরা দেখেছি এতে সাড়া দেয়নি ভারত সরকার, বরং অতি সম্প্রতি যেটি দেখা যাচ্ছে, অনলাইনে শেখ হাসিনার উপস্থিতি আগের তুলনায় অনেক বেড়েছে। প্রায় বলা চলে প্রতিদিনই অনলাইনে
কোথাও না কোথাও তিনি হাজির হচ্ছেন এবং দল গোছানো সহ দলের নেতা কর্মীদের নানান ধরনের আপনার নির্দেশনা দেওয়া সহ করণীয় কি কি আছে এগুলো সম্পর্কে বলছেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করছেন এবং তিনি আগামী নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নেবার জন্য বলছেন। শুধু তাই নয়, তিনি প্রফেসর ইউনূসের মানে তার পতনের জন্য আন্দোলনের ডাক দিচ্ছেন, তার পতনের দাবি করছেন তিনি, এবং একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য তিনি দাবি তুলেছেন। আপনারা জানেন ইতিমধ্যে তিনি 11 দফা দাবি কিন্তু দিয়েছেন। যাই হোক, সেই 11 দফা নিয়ে আমি কথা বলছি না, সেটি নিয়ে পরে কথা বলতে পারি। এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে, দেশে কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু সরকার আসলে চরম উদ্ভ্রান্ত এবং ভীষণ হতাশ, এটি আমার কাছে মনে হয়েছে। আপনারা জানেন যে গত 15 আগস্ট জাতির জনকের শাহাদাত বার্ষিকীতে সাঁড়াশি প্রতিরোধের ঘোষণা দিয়েছিল সরকারের তরফ থেকে। কে দিয়েছিল আপনারা জানেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে বলে লেনেকে দেনে পড়ে গেই, মানে উল্টো, মানে এটি বুমেরাং হয়েছে, বিপাকে পড়েছে সরকার। মানবাধিকার কর্মীদের কাছেও তাদেরকে হেনস্থা হতে হয়েছে। এটি তাদের জন্য ডিমেরিট পয়েন্ট। বিশেষ করে প্রফেসর ইউনূসের আন্তর্জাতিক ইমেজ, যেটি নিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, সেই ইমেজে একের পর এক এই ধরনের অনেক ডিমেরিট পয়েন্ট যুক্ত হচ্ছে। যাই হোক, লাভ হয়েছে আওয়ামী লীগের। কি লাভ? মানে দলের এক ধরনের বিপর্যস্ত অবস্থার মধ্যেও বিশাল মাইলেজ পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং দেখা গেছে, প্রমাণিত হয়েছে, সোশ্যাল মিডিয়া তার প্রমাণ, যে অসংখ্য মানুষের হৃদয়ের ভালোবাসা এবং শ্রদ্ধায় উদযাপিত হয়েছে শোকের দিনটি। মানুষ শোক পালন করেছে 15ই আগস্টে। যাই হোক, এমন প্রেক্ষাপট আর আসলে কত সহ্য করা যায়? সরকারের জন্য তো এটি অত্যন্ত অসহনীয়, বিশেষ করে ইউনূস সরকারের জন্য। শেষ পর্যন্ত ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় এবং কার্যক্রম বন্ধের জন্য দেশটির কাছে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন বা একটি বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আবারও বলছি, জামাত সমর্থিত অন্তর্বর্তী সরকার, বিএনপি সমর্থিত বলতে পারেন। আসলে আমি বানিয়ে বলছি না। আজ বুধবার 20 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের অফিস ভারতের রাজধানী দিল্লিটা আমরা জানি, দিল্লিতে যেখানে শেখ হাসিনা আছেন সেখানে তাকে একটি অফিস দেওয়া হয়েছে, যেটিকে তিনি অফিস হিসাবে ব্যবহার করছেন। আপনারা জানেন যে অতি সম্প্রতি তার দলের সিনিয়র নেতারা তার সঙ্গে দেখা সাক্ষাৎ করার সুযোগ পাচ্ছেন। ওই অফিসটির কথা হয়তো বলা হয়েছে। দিল্লি এবং কলকাতার যে অফিসের কথা বলা হয়েছে, এই অফিস স্থাপনের খবরে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সংবাদ মাধ্যমে এসছে, বিবিসি বাংলা এসছে, বাংলাদেশের অনেক কাগজ এসছে, তার প্রেক্ষিতে তারা এই বিবৃতিটি দিয়েছে। বেশ কয়েকদিন লাগলো অবশ্য। ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতাদের ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কার্যকলাপের পটভূমিতে এ ঘটনা ঘটেছে, এটি বিবৃতিতে বলছে। এখন আমি জানি না আসলে বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি কি বাংলাদেশ বিরোধী কার্যকলাপ তারা সেটি করছে। হ্যাঁ, তারা তাদের দলীয় কাজ যদি তারা করে থাকে, তাহলে এটি এই সরকার পছন্দ করবে না, এটি সঙ্গত কারণ রয়েছে। কারণ এই সরকার বা তাদেরকে যারা সমর্থন দিয়েছে তারাই তো আন্দোলন করে ওই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছে। ফলে আওয়ামী লীগ যাই করবে এটি তাদের স্বার্থের বিপক্ষে যাবে, খুব স্বাভাবিক, পিওর অ্যান্ড সিম্পল। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মানবতা বিরোধী গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ফৌজদারি মামলা হওয়ার কারণে দলের অনেক সিনিয়র নেতা পালিয়ে ভারতীয় ভূখণ্ডে রয়েছেন। একথা সত্য। এর আগে গত 21 জুলাই সন্ধ্যায় একটি অখ্যাত এনজিওর আড়ালে নিষিদ্ধ দলটির কয়েকজন সিনিয়র নেতা দিল্লি প্রেস ক্লাবে মানুষের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হচ্ছে, তারা উপস্থিত সাংবাদিকদের মধ্যে পুস্তিকা বিতরণ করেছেন। ভারতীয় গণমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদন ভারতের মাটিতে থাকাকালে দলের ভারতের মাটিতে অবস্থান করে দলের ক্রমবর্ধমান কার্যক্রমের কথা নিশ্চিত করেছে। আবার এটি হয়নি এমন তথ্য, এমন সংবাদও কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে এসেছে, ভারতীয় গণমাধ্যমে এসেছে। মানে এটি নিয়ে একটি বিতর্ক বা একটি ধোঁয়াশা কিন্তু আছে। সরকার, মানে অন্তর্বর্তী সরকার মনে করে ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রচারণা চালানো এখনো পর্যন্ত, ওই যে বললাম, সুনির্দিষ্ট নয়। তারা শুধু বলছে স্বার্থের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। দু একটি উদাহরণ সহ বলতে পারলে এটি আসলে সকলের জন্য ভালো হতো। এদেশের নাগরিক হিসাবে আমাদের পক্ষেও এটি আসলে মানতে সহজ হতো। নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতা কর্মীদের আইনত অবৈধভাবে অফিস স্থাপন সহ ভারত সরকার কিন্তু এখনো বলছে না যে তারা সেখানে অফিস করেছে। এর আগে একটি রিপোর্টে দেখেছিলাম, আমিও বোধহয় একটি কন্টেন্ট করেছিলাম, যেখানে সুনির্দিষ্ট প্রমাণ এবং
ভারতের বা কলকাতার রাজ্যের, পশ্চিমবঙ্গ রাজ্যের যে গোয়েন্দা কর্মকর্তারা তারাও বলছেন যে এই ধরনের কোনো অফিসের হদিস তারা কিন্তু পাননি। যাই হোক, বিবৃতিতে আসে, তারা বলছেন যে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা। এই ঘটনা ভারতের সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে। এই জায়গায় আমি দু একটি কথা বলতে চাই। প্রফেসর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে যে সম্পর্ক, এটি হলো চোখে চোখ রেখে চিৎকার করে কথা বলার সম্পর্ক। এখানে কোনো ধরনের সুপ্রতিবেশী সুলভ কূটনৈতিক সম্পর্ক না বাংলাদেশের তরফ থেকে রাখা হয়েছে, না এর প্রতি উত্তরে রেসিপ্রোকাল যদি জবাব বলি ভারত সেটি করেছে। ব্যবসা বাণিজ্যে নানান ধরনের অবরোধ করা, ট্রান্সশিপমেন্ট বন্ধ করা, এই পণ্য বাতিল করা, ওই পণ্য বন্ধ করা ইত্যাদি, ভিসা বন্ধ করা, উভয় পক্ষ থেকেই আসলে এই টানাপোড়েনটি রয়েছে। যাই হোক, অন্তর্বর্তী সরকার এখন স্বীকার করছে যে এই সম্পর্কটা ভালো এবং এই সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ঝুঁকিও বহন করে। আবার কিন্তু একটি থ্রেট আছে এখানে, যে এটি যদি চলতে থাকে এই সম্পর্কের মধ্যে একটি ঝুঁকি বহন করবে এটি, এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তরের ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলে। বাংলাদেশে যে চলমান রাজনৈতিক রূপান্তর সেটি নিয়ে অনেক কথা আছে, আমি সেই আলোচনায় যেতে চাই না। বিবৃতিতে বলা হচ্ছে এটি বাংলাদেশে জনসাধারণের অনুভূতিতে আঘাত হানতে পারে। বিনয়ের সঙ্গে এখানে আমি বলবো, কারণ এক চক্ষু হরিণের মতো কথা বলে লাভ নেই। কারণ হচ্ছে যে বাংলাদেশের জনগণের অনুভূতিতে, এই জনগণের অনুভূতির মধ্যে আওয়ামী লীগের জনগণ আছে, তাদের অনুভূতিতে এমন কিছুই আঘাত হানবে না। যেহেতু আওয়ামী লীগ যদি কিছু করতে পারে তারা বরং খুশি হবে। তাহলে বিবৃতির ভাষা সংশোধন করা দরকার, বোঝা দরকার সকল জনগণকে নিজেদের জনগণ মনে করবার আগে সকল জনগণের প্রতি সমান ব্যবহার, সমান দৃষ্টি দেওয়া উচিত সরকারের। এটি তাদের মনে রাখতে আমি অনুরোধ করব। একজন ক্ষুদ্র বিশ্লেষক হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার এটি মনে হয়। যাই হোক, বিবৃতিতে বলা হচ্ছে এই যে অনুভূতিতে আঘাত আনতে পারে, এটি কি হবে, দুই নিকটতম প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আরো উন্নত করার জন্য উভয় দেশের চলমান প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে। আমি জানি না ভারতের তরফ থেকে কি চলমান আছে। আমাদের সরকারের তরফ থেকে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করবার একটি মরিয়া চেষ্টা আছে। আমরা আগে গাছ কেটেছি, এখন পানি ঢালছি, এমন হচ্ছে অবস্থা। আমি শুরু থেকেই সরকারের এই যে কূটনৈতিক পদক্ষেপ, কথাবার্তা, এটির প্রতিবাদ আমি জানিয়েছি, এটি আমি সমালোচনা করেছি। কারণ এভাবে কোন দেশ কোথাও পৃথিবীতে সার্ভাইভ করতে পারে না, সমস্যা হয়। ভারতকে ছাড়া আমরা চলতে পারবো না তা নয়, ভারতও আমাদের ছাড়া চলতে পারবে, কিন্তু আপনি যতক্ষণ সুন্দর সহাবস্থান না করবেন পদে পদে আপনার জন্য সমস্যা তৈরি হতে থাকবে। যাই হোক, বিবৃতিতে বলছে এসব কারণে ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কোনো কার্যক্রম যাতে কেউ চালাতে না পারে বিষয়টি নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি বাংলাদেশ অনুরোধ জানায়। চমৎকার, এটি হতে পারত সম্পর্কটি স্বাভাবিক থাকলে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আন্তর্জাতিক সেলিব্রিটি টেলিফোন তুলে বলতে পারতেন, মিস্টার মোদি এটি আমরা কামনা করি না, আপনার কাছ থেকে এটি আমরা আশা করি না। কিন্তু সেই সম্পর্কের জায়গাটি আমরাই কিন্তু নষ্ট করেছি, প্রফেসর ইউনূস নষ্ট করেছেন। বিবৃতিতে এ ধরনের কার্যকলাপের অনুমতি ও সমর্থন না দেওয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো অবিলম্বে বন্ধ করার জন্য অনুরোধ জানানো হয়। যাক, আমি তো এর আগেই বলেছি, আর বলতে চাই না। তবে আমি বলতে চাই যে এই কথাটা সত্য। নানান কারণে আওয়ামী লীগের অনেক নেতা বাংলাদেশে গ্রেফতারের রাতে দেশ ছেড়ে ভারতে পাড়ি জমিয়েছেন। ভারতে অনেকে আছেন, অনেকে সেখানে বাসা ভাড়া করে আছেন। সিংহভাগ একটি যারা পলাতক আছেন তাদের একটি উল্লেখযোগ্য অংশ ভারতের কলকাতায় থাকছেন। এটিও আমরা জানি নানান মাধ্যমে, গণমাধ্যমে এবং নানান সূত্রে। এবং যারা গেছেন তাদের কেউ কেউ আশ্রয় নিয়েছেন বন্ধু বা স্বজনের বাসায়। তারা খুব একটা বাইরে বের হন না, বুঝতেই পারেন নিরাপত্তার একটি বিষয় আছে। তবে তারা বাসায় বসে অনলাইন মিটিং করেন, এমন তথ্য আমরা জানি। তারা জিমে যাচ্ছেন, শরীর গঠন করছেন, স্বাস্থ্য পরীক্ষা করছেন, ফিট রাখছেন আগামী দিনের জন্য। এবং এটি আমার কথা নয়, ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এরকম একটি কথা বলেছে। এর একটি অনুবাদ সংবাদ আমাদের দেশে দৈনিক মানব জমিন করেছে। প্রিন্টের খবরে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারকে হটিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছেন তারা। হতেই পারে তাদের সেই লক্ষ্য, এখানে আমরা যারা আছি আমাদের অন্য লক্ষ্য, মানে সরকারের আরেক লক্ষ্য। এ প্রসঙ্গে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত দ্য প্রিন্টকে জানান তাদের লক্ষ্য এখন একটাই, বাংলাদেশকে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে আনা। বাংলাদেশের যে ক্ষতি হয়েছে এটিকে তারা ফিরিয়ে আনতে চান। প্রিন্ট জানাচ্ছে ভারতে যাওয়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে বেশিরভাগই কলকাতার নিউ টাউনে অবস্থান করছেন। এর মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আছেন। তিনি তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে বাসা ভাড়া করে নিউ টাউনে আছেন এবং প্রায় প্রতি সপ্তাহে তিনি দিল্লিতে যাচ্ছেন, দলীয় বৈঠক করছেন এবং ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করছেন, এমন তথ্য প্রিন্ট দিয়েছে।
আমরা জানি দিল্লিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। প্রিন্ট বলছে নেতাকর্মী এবং দলের সদস্যদের মনোবল ধরে রাখার দায়িত্ব পেয়েছেন কামাল, তিনি সেই লক্ষ্যে কাজ করছেন। আর কলকাতায় পার্টি অফিস খোলা নিয়ে যে চর্চা চলছে অনেকদিন ধরে, গত 15-20 দিন ধরে, সেটি সত্য নয় বলে দাবি করেছেন পলাতক এক সাবেক এমপি, যিনি নিউ টাউনেই আছেন। তিনি ওই গণমাধ্যমকে বলেছেন, তিনি বলছেন নিউ টাউন এলাকায় আমরা একটি জায়গা ভাড়া নিয়েছি, যেখানে আমরা সবাই মিলে মোটামুটি একত্রিত হই, গল্প করি, কথা বলি, নানান মত বিনিময় করি। কারো বাসায় গিয়ে তো অনেক লোক একসঙ্গে সেটি করা যায় না। ওই যে বললাম অনেক লোক আছে, এবং জানা মানে তথ্য মতে, সংবাদ মতে প্রায় 1300 আওয়ামী লীগ নেতা নাকি কলকাতায় রয়েছেন, আরো হয়তো ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, এই পর্যন্ত তথ্য জানা গেছে। আমি শেষ করি, এই যে বিবৃতি দেওয়া হলো ভারত সরকারকে যে এই ধরনের অফিস যেন না চালানো হয়, কোন ধরনের দেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী কোনো কাজ চালানো না হয়, এগুলোর জন্য আসলে একটা সুসম্পর্ক থাকা দরকার। আপনার সঙ্গে আমার সুসম্পর্ক থাকলেই আমি আপনার অনুরোধ বা পরামর্শ, কিংবা আপনার মানে আপনি যদি জোরে দাবি করেও কিছু বলেন, আমি হয়তো সেটি শুনবো। সেই জায়গাটি কিন্তু আমরা রাখিনি, না রেখে এখন আমরা দিন যত যাচ্ছে তত জটিলতার আবর্তে পড়তে যাচ্ছি। সরকার যত দ্রুত এটি বুঝবে এবং কূটনৈতিক সম্পর্ক সত্যিকার অর্থে উন্নত করতে চাইবে, মুখে শেখ ফরিদার বগলে ইট রেখে কূটনৈতিক সম্পর্ক কারোর সঙ্গেই কখনো ঠিক করা যায় না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।